Info News Update. মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা টাউন হলে অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক বিতর্কে অংশগ্রহণ করেন। শুনে নিন মুখ্যমন্ত্রী কি বললেন বিতর্ক সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় ফরেস্ট মিনিস্টার এবং অন্যান্য দপ্তরে, যিনি বিস্তারিতভাবে উনি বলেছিলেন আমাকে একটু অল্প কথা আমি বলবো, কিন্তু আমি দেখলাম অ্যাট লেংথ অলরেডি উনি যা দিলেন আমি কবে শেষ হবে আমি বুঝতে পারছিলাম। তো সবসময় উনি যখন অপোজিশনে থাকতেন আমি দেখলাম সেই একই বিষয়ে আজকেও এখানে এইভাবে বলছেন, বাট উই ওয়ার অল এনজয়িং, খুব ভালো লাগছিল। থ্যাঙ্কস টু ইউ আমাদের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। এখানে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের যিনি চেয়ারপারসন জাস্টিস অরিন্দম লোধ মহোদয়, এত আইন টাইন বুঝি না, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করছিলাম, আমি নোট করছিলাম যে কী বলা যায়। উনি বললেন যে এরকম আর্টিকেলে মুখ, এগুলো তো আমাদের পক্ষে সাধারণ মানুষ, আমরা আর্টিকেল কোথায় খুঁজতে থাকবো, আমরা ওই আর্টিকেল জানি, কিন্তু ওনাদের আর্টিকেল তো ভেরি ডিফিকাল্ট টু রিকগনাইজ। কিন্তু বলতে হবে, লিখেও নিলাম, যেখানে ইউজ করার সেটা আমি করবো। থ্যাংক ইউ আমাদের জাস্টিস অরিন্দম লোধ মহোদয়কে। আমাদের মাঝে যিনি মডারেটর হয়ে ডিবেট কম্পিটিশনে যিনি এসছেন, বলছেন ওই হার্টের মাঝে মাঝে কী বলে কিছু যখন পাইপ টেপে আটকিয়ে ফাটকিয়ে যায় সেটাকে পরিষ্কার করি, আর যে যে চেম্বারটা আছে হার্টের সেই চেম্বারগুলোকেও মাঝে মাঝে ঠিকঠাক করে মেরামতি করে, সেই যে তার নাম হচ্ছে বিশিষ্ট কার্ডিওলজিস্ট আমাদের মাঝে ডক্টর কুণাল সরকার। আমি বুঝলাম না ওই জায়গার থেকে সরে গিয়ে আমি যেমন এখন আমার ডাক্তারি ছেড়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, উনি এত নামি দামি ব্যক্তি, সারা পৃথিবী চিনে ওনাকে, শুধু ওয়েস্ট বেঙ্গলে না। এবং আমরা সবসময় শুনি, গত দুবার আমি এখানে এসেছিলাম, জাস্ট আই ওয়াজ গেজিং এট হিম, এত কথা উনি কীভাবে জানেন, এত কথা এবং সুন্দরভাবে যে প্রেজেন্টেশন করেন, মানে সত্যি অপূর্ব। এবং আমি ওনাকে দেখতে পাইনি, যখন এখানে বসেছিলাম এখানে ফটো দেখছিলাম ওনার, আমি বললাম এসছি কি না। তো শেষ পর্যন্ত যখন বললেন যে মঞ্চে কারা কারা, আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি মাচ থ্রিল টু সি হিম। সত্যি খুব ভালো লাগলো। এবং আজকে উনি যেভাবে আমার সাথে কথা বললেন, এর আগে কিন্তু সেভাবে কোনো দিন কথা হয়নি। মনে হলো অ্যাজ ইফ হি নোজ মি ফর এ লং টাইম। এটা আমি দেখলাম একটা কানেকশনের যে একটা মিউজিক, সেটা আমি দেখতে পেলাম আজকে। থ্যাংক ইউ ডক্টর কুণাল সরকার। আমিও উনি যে বললেন যে আমরা ওই যে ফাইলাম বলে না, PHYLUM ফাইলাম, একই ডাক্তার ফাইলামের আমরা সবাই এখানে উপস্থিত আছেন। অ্যাডভোকেট সুব্রত সরকার, প্রয়াত অ্যাডভোকেট দিলীপ সরকারের সুসন্তান, উনি মানুষবাবুকে নিয়ে আমার কাছে পৌঁছে গেছেন। আর আমার যখনই সব নিমন্ত্রণ করে, প্রথমে তো আমি না পারবো না, সময় নেই ইত্যাদি বলি। আর এই বিতর্ক মানে তর্কের জায়গায় অসম্ভব, তর্ক করতে যাব আমি এখানে, তো একটু সমস্যা হয় যে তর্ক করিস না, আমরা সাধারণত এটা হিউম্যান নেচার আর কি। তো যাই হোক, যেতেই হয় এমনভাবে এটা ঘেরাও করার যে পদ্ধতিটা, উনি জানেন যে মানুষকে নিয়ে গেলে কাজটা হয়ে যাবে। আর মানুষের প্রতি আমার একটা সবসময় একটা মানে একটা সমস্যা আছে ওর সাথে। তো যাই হোক, আমি আজকে কিন্তু এখানে আসার জন্য লোলওয়াতে আমার একটা প্রোগ্রাম ছিল সাউথে, আমি কিন্তু যাইনি, কারণ ওখান থেকে যদি আমি আসতাম আপনাদের প্রোগ্রামে আমি আসতে পারতাম না আজকে। কিন্তু এসে আমার প্রচুর লাভ হলো। এখানে যেভাবে সবাই বললেন, আমাদের অনিমেষবাবু যে কথাগুলো, সত্যি অনেক জিনিস আছে, যেভাবে উনি বাস্কেটবলের কথা বললেন, হাইটের বিষয় বললেন, সব অনেক মানে রেলিভেন্ট টক, বোঝানোর যে স্টাইল ওনার মতো হয়তো আমি কোনোদিনই পারবো না, তো বাট আই এনজয়। আর সব মানুষ থেকে সবসময় শেখার আছে।
এটা কিন্তু আমরা যদি ভাবি যে আমি সব জানতাম তাহলে তো মুশকিল। এখানে আমার রিজার্ভেশন আছে। এখানে যারা ফ্যামিলি মেম্বার্স অফ লেট দিলীপ সরকার যারা এখানে আছেন সবাই, এবং আমার সামনে কৃষ্ণেন্দু চক্রবর্তী আইজিপি, মানুষ পালের সম্পর্কে তো অলরেডি বলে ফেললাম। প্রবলেম হয় যেভাবে লেখে, এক এক সময় মনে হয় কোথার থেকে ব্রেন থেকে বেরোয় এইসব জিনিস। তো তখনই মনে হয় যে বিবেকানন্দজি বলেছিলেন যে তোমার মাথার মধ্যে এত বড় লাইব্রেরি আছে, সারা পৃথিবীর লাইব্রেরি যদি তুমি একসাথে করো তার থেকে মানে সেগুলো কম হবে তোমার মাথার মধ্যে যেগুলো লাইব্রেরি আছে। এবং সেটা আমি দেখি মাঝে মাঝে ওই লাইব্রেরি থেকে টুকটুক করে বের করে আর আমাদের সেগুলো ডেলিভারি দেয়। সিনিয়র অ্যাডভোকেট পীযূষ দা এখানে আছেন। আরেকটা সমস্যা, আমি প্রথমত যখন আমি ইয়েতে যাই, বিধানসভায় যাই, তো সবাই পরিচিত মুখ, তো দা নাকি বলা যাবে না। আরে মুখ দা, আরে দা বলে না, এটা বাবু বলতে হবে, নতুবা তো কত কিছু এভরিডে আই লার্ন। তো এখানে যাই না, এইখানে তো আর বিধানসভা না, তো আমাদের অত্যন্ত প্রিয়ভাজন পীযূষ দা আছেন, অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। যখন শেষ সবার এদিক সেদিক যাওয়ার পরে যখন আর গত্যন্তর থাকে না, বলে ওই অ্যাডভোকেট পীযূষ বিশ্বাসের কাছে যাও, মানে সঠিককে ঠিক করে দেবে, ঠিককে সঠিক বানিয়ে দেবে। এবং আদার্স পার্সোনালিটিস এখানে দেখতে পাচ্ছি আমি, এবং আমার মিডিয়া বন্ধুরা যাদের সবসময় একটু মানে আজকের যেমন বিতর্কের বিষয়টা যেমন সেন্সিটিভ, মিডিয়া কিন্তু ভেরি সেন্সিটিভ। কখন যে এটাকে টুইস্ট আউট করে কোথায় কি চলে যাবে, ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল উইথ কেয়ার। এর জন্য আমি সবসময় প্রথমে ওনাদের সম্বোধন করি আমার মাই ডিয়ার মিডিয়া, যাতে বাঁচতে পারি কোনো রকমে। আজকের বিতর্ক যে বিষয় সেটা হচ্ছে সংরক্ষণ, মেধা ও মূল্যায়নের পরিপন্থী। এখানে আমার মনে হয় বিতর্ক অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ বাবু অলরেডি কিন্তু বিতর্ক কিন্তু স্টার্ট করে দিয়েছেন। কয়েকটা সেন্টেন্স আমি দেখলাম, অলরেডি হি হ্যাজ কিক স্টার্ট। আমি কিন্তু খুব সাবধানে আমার কথা বলতে হবে যাতে স্টার্ট না করি। আর আমি যে জায়গায় এখন আছি এই জায়গায় কিন্তু ওই আবার সেন্সিটিভ এরিয়া, ভেরি সেন্সিটিভ। ডাক্তারবাবু কী বলেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় বলার থেকে শোনাটাই বেটার। এখানে বসে যদি শুনতাম এক দুটো, চলে গেলাম, সময় কম, আরও 2-3টে প্রোগ্রাম আছে, যেতেই হবে। তবুও প্রথম যখন স্টার্ট হবে এক দুটো শুনে আমি চলে যাব। এখানে এই যে ফাউন্ডেশন, দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন, এটা ওনারা যেভাবে কাজ করছেন, আজকে একটু আগে আমরা দেখলাম যেমন মেয়েকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। আমি ওনাদেরকে স্যালুট জানাবো। ইটস দ্য বিগিনিং। আপনার ফিউচারে আরও অনেক করতে হবে এগুলো কাজ। এগুলো যখন করবেন সরকার কত করবে, আর সরকারেরও ওই রিজার্ভেশন আছে, সব জায়গায় রিজার্ভেশন আছে। কাজে সেই জায়গায় যখন এই ধরনের যারা সামাজিক কাজকর্মে লিপ্ত তারা যদি এই ধরনের কাজ করে, আমাদের পক্ষে অনেকটা লাঘব হয়, অনেকটা যে মানুষের জন্য করার। সরকার তো আর কিছু না, আপনাদেরই লোক, মানে আলাদা কিছু না। এবং আপনাদের ট্যাক্সের পয়সায় কিন্তু সব হয়, এবং সেই ট্যাক্সের পয়সায় আপনাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছানোর কাজ। কাজে এই জায়গায় যদি ট্যাক্সের ইউজের বাইরেও যদি এই ধরনের কেউ কাজ করে, তাহলে ওই জায়গায় পয়সাটা আমাদের খরচা হয় না। 49 ইয়ার্স ধরে আমাদের, আবার দিলীপ দাই বলতে হবে, কারণ দিলীপ দার কাছেও আমি অনেকবার গেছি, কয়েকবার। আমার তো সবসময় প্রোঅ্যাক্টিভ আমার লাইফে ছিল, কোনো না কোনো সময়
ম্যাডাম বোধহয় বুঝতেও পারবে না, মানে মনেও থাকবে না, কিন্তু কোনো না কোনো সময় আমি গেছি ওনার কাছে, মানে খুব ভালো করে ওনাকে আমি চিনি। তো 49 ইয়ার্স ধরে উনি আইন পেশায় ছিলেন, ক্রিমিনাল লয়ার হিসাবে, যেটা বলা হয়েছে, খুবই মানে ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্বের বিষয়। এবং ত্রিপুরা হাইকোর্টে প্রথম ওনাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে ওনাকে নিযুক্তি দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, এখানেও কিন্তু আমার যতটুকু মনে আছে, আমাদেরকেও কিছু যেমন এখন আমাদের পীযূষদা সম্পর্কে আমরা বলছি, পীযূষদা তৎকালীন সময়ে কোনো ক্রিমিনাল বিষয় হলে চলে ওই দিলীপ সরকারের এখানে যাও, দিলীপ সরকারের এখানে যাও। তো এর জন্যই ওনাকে আজকে আমার 2-4টে কথা বলবো। আমি জানি না আবার বেশি কথা যদি হয়ে যায় আবার, কিন্তু 2-4টেই কথা বলবো। তো সেরকমভাবে উনি পরিচিত ছিলেন, ত্রিপুরার গর্ব। এবং একটু আগে যিনি ঘোষক, উনি অনেক কথা সুন্দরভাবে কথা বলে, আমরা সবাই জানি। এটাও কিন্তু আর্ট। মনে হয় আমি সব দিকে যেন মাস্টার হই, কেননা ওর মতো আমি পারি, অসম্ভব হবে না, এত সুন্দরভাবে বলে। যাই হোক, তো আমি আমার মতোই থাকতে চাই, তাহলে আমি আমার মতো চিন্তাধারায় আমি চলব। সে বলছিল যে এই যে বিতর্ক সভা, এর মধ্যেও কিন্তু মুক্ত চিন্তার একটা ক্ষেত্র কিন্তু প্রসারিত হয়। এবং এখানে আজকে যা আমার কাছে লেখা আছে তাতে দেখা গেছে শুধু রাজ্যের না, বহির্রাজ্যের থেকেও খ্যাতনামা যারা বক্তাগণ, ডিবেটার যারা আছেন এখানে আজকে আসবেন। আমি কয়েকটা জিনিস আমি লিখে নিয়ে এসেছি। এখানে আমাদের জাস্টিস অরিন্দম লোধ উনি বলছিলেন যে আর্টিকেল 335, উনি কি বলছেন সেই আর্টিকেল 335, যে রিজার্ভেশন থাকবে কিন্তু নট এট দ্য কস্ট অফ এফিসিয়েন্সি। এটা কিন্তু সংবিধানে সেটা রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি যে SC ST, আমাদের এখানে OBC রিজার্ভেশন নেই। আমি একটা জায়গায় দেখছিলাম বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্নভাবে এই ধরনের SC ST OBC এই ধরনের থাকে, কিন্তু আমাদের এখানে ফর এক্সাম্পল 31% রিজার্ভেশন ফর ST বা 17% ফর SC, এটা কিন্তু অন্য জায়গায় আবার আর এক রকম। তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে এই রিজার্ভেশনটা এটা এরকম হয় কেন, তারতম্য হয়? তখন বলল যে ডিপেন্ডস আপন দ্য পপুলেশন অফ দ্যাট কমিউনিটি। পপুলেশনের উপর ভিত্তি করে সেখানে কিন্তু ওই পার্সেন্টেজের রিজার্ভেশনটা সেটা হয়। তো এই রিজার্ভেশন ইজ এ পলিসি এনফোর্সড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু গিভ ওপেনিংস টু হিস্টোরিক্যালি marginalized and disadvantaged communities। সেই জায়গায় এটা যখনই বলি, মাননীয় প্রধানমন্ত্রীজির একবার না বলতেই হবে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সবাইকে নিয়ে একসাথে নিয়ে যাওয়া। রিজার্ভেশন থাকবে, সব থাকবে, কিন্তু সবাই যাতে উপরের দিকে উঠতে পারে, এটার সাথে কিন্তু এই যে আমাদের রিজার্ভেশন ইজ এ পলিসি এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে তার সাথে কিন্তু অনেকটা মিল আছে এখানে। এটার মেইন উদ্দেশ্য কি? টু প্রমোট সোশিয়াল জাস্টিস, এবং শুধু জাস্টিস না, গ্রাউন্ড, এটা গ্রাউন্ডে আনতে হবে। গ্রাউন্ড দ্য গ্যাপ বিটুইন প্রিভিলেজড অ্যান্ড ডিপ্রেসড সেকশন অফ সোসাইটি, এই হচ্ছে মেইন এটার উদ্দেশ্য। কিন্তু এই রিজার্ভেশন কতদিন হবে এই নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে। এটা আমরা জানি সবাই যে এই রিজার্ভেশন কত বছরের জন্য। তো এটা নিয়ে অনেক যখন আপলিফমেন্ট হবে, যাদের যাদের আপলিফমেন্ট হবে তারা আবার রিজার্ভেশন, যাদের একটা ফ্যামিলিকে উঠাতে হবে, 100 জনের মধ্যে ধরুন আপনার কিছু, আমি অলরেডি তারা অ্যাফ্লুয়েন্ট পিপল ইন অল আসপেক্ট, অথচ যাদের আমরা উঠানের দরকার তারা কিন্তু উঠছে না। আবার এদের মধ্যেও কিন্তু প্রবলেম,
কাজেই তাদের জন্য এটা নিয়ে এখন বিরাট কন্ট্রোভার্সি চলছে যে ইকোনমিক্যালির উপর তার ফ্যামিলির যে ইকোনমিক সেটার উপর ভিত্তি করে রিজার্ভেশন হওয়া দরকার। একটা লোক অলরেডি ডেভেলপ করে গেছে, তাকে আবার রিজার্ভেশনের কেন আমি দেবো? এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এগুলো থাকবেও, আমার মনে হয় না যতদিন ভারত আছে ততদিন এই বিষয়টা চলবে। তবে মাননীয় প্রধানমন্ত্রীজি কখন যে কি করবেন বলতে পারছি না এখন। মানে এমন সব কাজ করেন, অ্যান্ড যাই কাজ করুন সবকটা কিন্তু ফর দ্য সেক অফ দ্য পিপুল। এমনও হতে পারে প্রথমে, এখন দেখুন একটা নতুন একটা অ্যাক্ট এনেছে, এটা নিয়ে আমাকে কি রামজি নিয়ে প্রায় আমাকে জিজ্ঞেস করে কাজে কখন যে কী করবেন, এবং এত থিঙ্ক ট্যাঙ্ক থাকে তার উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আমরা দেখেছি। আসলে আমরা তো ভাবিনি এত সুন্দরভাবে এটা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আমি বারবার একটা কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর, আজকেও সকালে একটা প্রোগ্রামে আমি সেটা বলছিলাম, উনি বলছেন নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া হবেটা কি করে যদি নিউ স্টেটস যদি না হয়? তো এর জন্য ত্রিপুরাতে আমি এখন আজকাল বলি শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা বলি না, বলি নিউ ত্রিপুরা আমরা আগামী দিন আমাদের তৈরি করতে হবে। বিকশিত ভারত 2047। তো বিকশিত ভারতের যখন সমস্ত স্টেটগুলো মিলেই তো বিকশিত ভারত, তো স্টেটগুলোর সব ডেভেলপমেন্ট হবে তবেই হবে। এই কারণে বিকশিত ত্রিপুরা আমরা 2047 আমরা কিন্তু রোড ম্যাপ বানিয়েছি, এবং আমরা কিন্তু 5th স্টেট যে আমরা অল ইন্ডিয়া বেসে এই যে 28টা যে পূর্ণরাজ্য আছে তার মধ্যে আমরা 5th পজিশনে আছি সাবমিশনের দিক দিয়ে। তো এইভাবে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, আর কালকেও আমি দেখলাম পশ্চিমবাংলায় माननीय प्रधानमंत्री जी बोलছিলেন आप लोग जाके देखिए त्रिपुरा में कैसा डेवलपमेंट होता है, वेस्ट बेंगल को तो ख़त्म कर दिया आप लोग। तो এটা কিন্তু আমাদের বুকটা ভরে গেছে যে ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, একটা ছোট রাজ্য যেভাবে করছে, এবং 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। এটা একমাত্র সম্ভব হচ্ছে ট্রান্সপারেন্সি, অনেস্টি এবং হার্ডওয়ার্ক, এটার জন্য হচ্ছে। এবং যত বেশি হার্ডওয়ার্ক হবে, আমি আজকেও এক জায়গায় বলছিলাম যে আমরা যখন বক্সিং রিংয়ে আমরা বক্সার যখন দুজনে বলে হিট মি বলে না, মানে আমাকে হিট করো তবেই তো আমি হিট দেবো। আর একদম ওই নিউটনস 3rd ল কী বলছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি বলি মোর রিয়াকশন এখন। কাজেই এইভাবে যখন আঘাত আসে তখন কিন্তু ওই যত বেশি চ্যালেঞ্জ আমরা নেব তত বেশি কিন্তু আমি ম্যাচিউরড হব, বা আমরা সবাই ম্যাচিউরড হব। Some argue that it has helped in upping the marginalized communities, while others believe that it has led to demarcation and hindered the progress of country. It was introduced in the Indian Constitution to promote social justice and empowerment. In 1953, the first Prime Minister of India, Jawaharlal Nehru, introduced the first reservation policy, and the name was Perseverance Socialism, under privileged to address the privileged people. Over time, the reservation policy have gone through several amendments and addition and alteration like that. In 1989, a controversial commission had been formed, and that is called Mondal Commission. Still we can remember. The whole country was shaken during that time, and what was their demand for the reservation of the OBC in government jobs, educational institute, leading to this protest and violence, what I said earlier. The Constitution of India, Article 15(4),
and 16 bracket 4 and 46. Our Justice Orindamlod may understand this one, I don't know. I have written only. I have already cheated from the book. Is it okay? So handed for the reservation seats in educational and government job for underprivileged. It was originally meant to be temporary measures, what I said earlier, for a certain period. Although my previous speaker said that it should continue. Controversy started, that's why I said. Numerous argue that it goes against the principle of meritocracy. The Supreme Court of India has also given several judgments on this line. And we are also affected, for promotion and all these things, ad hoc promotion, then ad hoc cannot be kept. So we have abolished, then we have written something that's subject to outcome of the Supreme Court's verdict. So in that way we are doing it. আজকে এখানে না আসলে অনেক কিছু মিস করতাম আমি মনে হয়, এবং আমি মনে করি এই যে বিতর্ক সভা, যে সংরক্ষণ মেধা মূল্যায়নের পরিপন্থী, এটা কিন্তু খুব, যেটা বললাম, সেন্সিটিভ, এবং এটা কিন্তু নিড অফ দ্য আওয়ার। ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এবং এটা নিয়ে বারবার করা উচিত। এটা নিয়ে হোক না, এটাও তো একটা হোক, আলোচনা হোক। এবং ত্রিপুরাতে আমরা জাতি জনজাতি, আমাদের এখানে মাইনরিটি, মণিপুরি, সংখ্যালঘু, ওবিসি সব আমাদের এখানে আছে। কাজে আমাদের ত্রিপুরা কিন্তু অন্যান্য জায়গার মতো, এখানে বাইরে গেলে কিন্তু আমাকে কি বলবো, আমাকে ত্রিপুরীই বলবে। ত্রিপুরার মধ্যে যারা থাকে এরাই ত্রিপুরী, এর মধ্যে বাঙালি থাকবে। এখন বাংলাদেশের আমরা যদি এখন ওয়েস্ট বেঙ্গলে দেখি, আমি বাঙালি, কিন্তু এটা নোয়াখালী বাঙালি হতে পারে, চাটগাঁওয়ের বাঙালি হতে পারে, কিন্তু আলটিমেটলি একটা বাঙালি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব, আমার মনে হয় এগুলো বিষয় নিয়েও বিতর্কের আগামী দিন নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করবেন। এতে করে অনেকের মধ্যে যে ডিফারেন্স হয়, সেই ডিফারেন্সগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বিতর্কের মাধ্যমে অনেক কিছু শেখার আছে এখানে। কিন্তু যে ব্রেনের যে তার যে পলিশিং করে কিছু বলার পরে এটা না ঝগড়াঝাটি না, কিন্তু এর থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। প্রতিটা বিষয় কন্ট্রোভার্সিয়াল, যে কোনো ইস্যু, অনেকে আছে অনেক ইস্যু নিয়ে রাস্তায় নামে, তো ইটস এন ইস্যু। তো এই ইস্যুটাকে কেন বিতর্কের মধ্যে এই ধরনের একটা সজ্জন, একটা ভদ্রমণ্ডলীর মাঝখানে যদি আমরা বিতর্ক করি, কিছু না কিছু আউটপুট বেরোবে, আর সেটা কিন্তু সমাজের জন্য খুবই প্রয়োজন। এবং সমাজ ব্যবস্থা, ইতিহাস, সুযোগের সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মেধার ভেরি ইম্পর্টেন্ট যথাযথ মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু তার উত্তরও খুঁজে পাব আগামী দিন। আপনারা জানেন যে মাননীয় শীর্ষ আদালতে একাধিক মামলা, আমি যেটা বললাম যে বিচারাধীন। তো এই ধরনের তর্ক বিতর্ক যাই হোক, এই ধরনের ভাবনার যে সম্মুখীন আজকে যারা এখানে ডিবেটাররা থাকবেন, তাদের শুরু হবে এটা। এবং এটার মধ্যে একটা মিউজিক আছে, যাই বলুন না কেন, এটার মধ্যে কিন্তু আনন্দ। এখানে দর্শক যারা আছে যখন শুনবে, এই বলছে, আরেকজন বলবে সেটা, মানে এটা সুন্দর, যাকে বলে একটা পরিবেশের মাধ্যমে যে এখানে ওনারা করবেন, তাদের ভাবনার যে চিন্তা ভাবনা, সেগুলো আমরা দেখতে পারবো। এবং এতে করে নতুন নতুন যে উপলব্ধি এবং ভাবনা ও চিন্তার যে ক্ষেত্রটি প্রশস্ত করবে। আর এই মগজ চর্চাকে কিভাবে করতে হয়, এই ধরনের যখন হবে, মগজ তো এমনিতে ঠান্ডা থাকে, চুপচাপ থাকে, মগজের ব্যবহার কী করে, যেটা আমি বললাম যে বিবেকানন্দজি বলেছেন, এটা মানসবাবুর জন্য খুব প্রযোজ্য, যে যত বেশি মগজকে কীভাবে মানে চর্চা করা যায়, এই ধরনের বিতর্ক যদি হয়, আমি বলবো সমস্ত স্কুল কলেজে এই বিতর্ক কিন্তু ছেলে মেয়েদের করানো উচিত, যে কোনো ইস্যু নিয়ে তাদের এইজ অনুসারে। এবং এই বিতর্কতে কী হয়, যখন এই বিতর্কের মধ্যে যুক্ত হবে, তার মধ্যে সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে। এবং ছোটোবেলার থেকে যখনই
একদম মেচিউর্ড ওয়েতে আসবে, তখন এখানে কিন্তু আরও বেটার ওয়েতে সে কিন্তু তার প্রেজেন্টেশন দিতে পারবে। কাজে এটা কিন্তু একদম স্কুল লেভেল, কলেজ লেভেলে হয়, আমি জানি আমাদের সময়। তো আমাদের তো ভয় লাগতো, কী জানি কী বলবো গিয়ে, এই বিতর্কে তো কোনোদিন পার্টিসিপেট করিনি। এমনিতে রাস্তাঘাটে তো বিতর্ক হয়, তর্ক যেটা বলি, এগুলো করি, কিন্তু বিতর্কের মধ্যেও যে একটা সুন্দরতা আছে সেটা কিন্তু ডাক্তারবাবু আমাদের শিখিয়েছেন, যে কত সুন্দরভাবে শব্দ প্রয়োগ করে এত সুন্দরভাবে উনি প্রেজেন্টেশন করেন, মানে মুগ্ধকর। এবং যুক্তি এবং তথ্যের ভিত্তিতে নিজেদের যে বক্তব্য সেটা উপস্থাপন যে করা হয়, এবং ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাই, এবং তাকে নিশ্চয়ই এই গণতান্ত্রিক পরিসরে একটা শালীনতা বোধ যেটাকে বলে সেটাকে মেনে একটা আলোচনা হবে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা দেশ ও দেশের বাইরে তাদের মেধার কিন্তু এখন পরিচয় দিচ্ছে। ত্রিপুরাকে কিন্তু আগে কাহা সে আয়ে হো ভাই, ত্রিপুরা সে আসাম সে, কিন্তু এখন কিন্তু এই অবস্থাটা নেই। ত্রিপুরা মানে একটা সারা ভারতবর্ষের মধ্যে সবাই জানতে পেরেছে যে ত্রিপুরা একটা জায়গা আছে যেখানে আমাদের ছেলে মেয়েদের যে মেধা, এবং তাদের কারণেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন ছেলে মেয়েদের, ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে সবসময় কথা বলেন, পরীক্ষা চর্চা, পরীক্ষা মে চর্চা, এবং মন কি বাত অনুষ্ঠানেও দেখেন অনেক সময় কথা বলেন। সারা ভারতবর্ষের মধ্যে এত ট্যালেন্ট আমাদের, এবং তাদের উপর ভিত্তি করে থেকে 60 থেকে 65% যেটাকে হিউম্যান রিসোর্স বলা হয়, সেটা আমাদের সবচেয়ে বড় ট্রেজার। সেই জায়গায় তার উপর গুরুত্ব দিয়ে, এটা তো ওই আবার বললাম শুধু ভারতবর্ষে শুধু হলেই হবে না। তো আশা করি যে আজকের যে বিতর্ক সবার এখানে আয়োজন করা হয়েছে, অ্যান্ড আই উইশ দিস ডিবেট এ গ্র্যান্ড সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.